অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতার কাছ থেকে হারটা নেবে বলে উঠে পড়ে লেগেছে গিনি, আর ফোনে বলে দেয় ওই হারটা তো আমি নেবই মা, তুমি চিন্তা করো না। আর শোনো, একটা কথা তোমাকে বলে দিই, আমি চিরদিনই চেয়েছি খুব সুখীভাবে বাঁচতে, অনেক কিছু পেতে জীবনে, আর তার জন্য আমাকে যা যা স্টেপ নিতে হয় আমি সবটাই নেব। আমি কোনোভাবেই অন্যদের থেকে পিছিয়ে থাকবো না। গাড়ি বাড়ি টাকা পয়সা আমার সব কিছু চাই। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই স্বপ্নাদেবী আর এসব কথা মনে রাখতে চায়ও না, কারণ গীতার জীবনে আজ এত বড় একটা দিন, তাই গীতা নতুনভাবে বাঁচবে বলে ঠিক করেছে। আর স্বপ্নাদেবীও এই গিনির কথাগুলোকে ধরতে চায় না। হঠাৎ করেই গীতার কাছে একটা ফোন এসেছে। ফোন করেছে সেই নেপু, যে কিনা গীতাকে মেরেছিল। সে বলে আমাকে খোঁজবার চেষ্টা করবেন না, আর এই কেসটা থেকে বেরিয়ে আসুন। আপনি যদি আমাকে খোঁজার চেষ্টা করেন তাহলে আপনি নিখোঁজ হয়ে যাবেন। কথাটা ভালো করে মন দিয়ে শুনে নিন। এরপরে গীতা বলে আমাকে থ্রেট করা হচ্ছে, সাহস থাকে সামনে এসে থ্রেট কর, দেখব যে তুই কত থ্রেট করতে পারিস আমাকে। ফোনটা কেটে দেয় গীতা। এরপর প্রলয় বলে গীতা কোনো অসুবিধা হচ্ছে? গীতা তখন বলে না না, আমি একদম ঠিক আছি, কোনো অসুবিধা হচ্ছে না। তখনই প্রলয় বলে ওকে, তাহলে আজ আমরা আসি। এরপরে ঠাম্মিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় প্রলয়। ঠাম্মি তো চলে এসেছে ভেতরে। যেই না ঠাম্মি ভেতরে এসেছে অমনি রাকা গিনি সবাই মিলে পথ আটকে দেয়। আর তখনই ব্রজবালা মুখার্জি বলে কি ব্যাপার, তোমরা আমাকে এইভাবে আটকে দিলে কেন, আমাকে যেতে দাও। তখনই ঠাম্মির কথায়, ব্রজবালা মুখার্জির কথায় গিনি বলে আপনি আশীর্বাদী হাতটা ফেরত নিয়ে আসুন ঠাম্মি, ওই হাতটা আমার প্রাপ্য। ব্রজবালা মুখার্জি বলে তোমার কি কোনো শিক্ষা দীক্ষা নেই নাকি? তুমি জানো না যে আশীর্বাদী হার দিয়ে কোনোদিনও ফেরত আনতে নেই? তোমার তো দেখছি কোনোদিনও কোনো কাণ্ডজ্ঞান হবেই না। এর মধ্যেই তখনই গিনি বলে ওই হারটা তো আমার প্রাপ্য ছিল, আপনি গীতাকে কেন দিয়েছেন বলুন, কেন দিয়েছেন আপনি গীতাকে? ব্রজবালা মুখার্জি বলে বেশ করেছি, আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। আমার জিনিস আমি কাকে দেব সেটা নিশ্চয়ই তোমার কাছ থেকে শুনবো না। আর গিনি তখন বলে শুনতে হবে, আপনি এই বাড়িতে থাকবেন, আপনি এই বাড়িতে খাবেন, কিন্তু আপনি অন্যের কথা শুনে চলবেন সেটা তো হতে পারে না। ব্রজবালা মুখার্জি বলে তুমি আমার খাওয়া নিয়ে খোটা দেবে না, কারণ আমি আমার নিজের পয়সায় খাই, সেই কথাটা মনে রেখো। আর থাকার কথা বলছো, এই বাড়িটা আমারও, এই কথাটা ভুলে যেও না। আমরা সিটিজেন আছি এখানকার, বুঝতে পেরেছো? অন্যদিকে দেখা যায় যে গিনি তখন বলে আপনি তার মানে হারটা আনবেন না, তাই তো? ঠিক আছে, ওই হারটা কি করে গীতার থেকে ছিনিয়ে নিতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি, আর আমি সেই চেষ্টাই করব। তখনই রাকা বলে আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছেন মা, সব কিছুতে আপনার এই বাড়াবাড়িটা মেনে নেওয়া যায় না। ঠাম্মি তখন বলে তোমরাও তো কম বাড়াবাড়ি করছো না, একদিন দেখবে গীতা এই বাড়িতে ফিরে এসেছে, আর গীতাকে স্বয়ং বরণ করে নিচ্ছে অগ্নিজিৎ মুখার্জি, সেই দিনের আর বেশি দেরি নেই। অন্যদিকে রাত হতেই স্বপ্নাদেবী স্বস্তিককে বলে বাবা তুমি খেয়ে নাও, চোখ মুখটা একেবারে শুকিয়ে গেছে, এই যে তোমার জন্য আমি খাবার সাজিয়ে দিলাম প্লেটে। তখনই স্বস্তিক বলে খাবো তো আমি অবশ্যই, তবে একা না, আপনার মেয়ের সাথে। এর মধ্যেই গীতাকে বলে হা করো, আমি তোমাকে খাইয়ে দিই। গীতা তখন বলে এই কী করছেন, আপনি নিজে খান না, আমি পরে খেয়ে নেব। স্বস্তিক তখন বলে কেন, আমার হাতের ছোঁয়া বুঝি তুমি খাবে না? গীতা তখন বলে না না, আমি তেমনটা বলতে চাইনি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। স্বস্তিক বলে কোনো ভুল হচ্ছে না, হা করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই বলেই খাইয়ে দেয়। গীতা তখন বলে সত্যি আপনি পারেনও বটে। আর অন্যদিকে চলে এসেছে ঠিক সেই মুহূর্তেই, এর মধ্যেই এসেছে দেবরূপার বাবা। দেবরূপার বাবা এসে বলতে থাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর দেবরূপার বাবাকে দেখার পরেই খুব ভয় পেয়ে যায় গীতা। বলে এ কি, আপনার এই অবস্থা কে করেছে? তখনই সে বলে আমার এই অবস্থা করেছে ক্ষিতীশ, আমাকে মেরে দেখো রক্ত বার করে দিয়েছে, আমার একদমই ভালো লাগছে না কিছু। গীতা তখন বলে ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি আপনাকে বোঝাচ্ছি। আর শুনুন, এরপর যখন ক্ষিতীশকে মারার সময় আসবে তখন জিএসটি সমেত কিন্তু মার ফেরত দেবেন, একটা মারও যেন ডিউ না থাকে, তার ব্যবস্থা করে দেব আমি নিজে। এর মধ্যেই দেবরূপা তো চলে গেছে পৃথিবী ছেড়ে, আর এখন দোয়েলকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে ক্ষিতীশ, নাচানাচি শুরু করে দিয়েছে। তার মধ্যেই চলে গেছে গীতা। আর গীতাকে দেখার পরে ক্ষিতীশ তো চমকে যায় আর বলে আপনি বেঁচে আছেন এখনো? গীতা তখন বলে হ্যাঁ, বেঁচে তো আমাকে থাকতেই হতো, আপনাদের মতো অপরাধীদের যতদিন না শাস্তি দিতে পারছি
ততদিন আমাদের মতো মেয়েদেরকে বেঁচে থাকতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে, লড়াই থামালে চলবে না। ক্ষিতীশ তখন বলে, কেন এসেছেন আমার বাড়িতে, আপনি কেন এসেছেন? আর তখনই গীতা বলে, আপনি এইরকমভাবে ওনাকে মেরেছেন কেন? হ্যাঁ, চন্দ্রনাথ বাবুকে আপনি এইভাবে মেরেছেন কেন? আর ঠিক তখনই ক্ষিতীশ বলে, বেশ করেছি, উনি যদি বেশি বাড়াবাড়ি করে আবারও মারব। তখনই গীতা বলে, কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? দেবরূপার বাবাকে বলে, যান গিয়ে এবারে আপনি কিছুটা বাড়ি দিয়ে আসুন, যান যান যান, আপনাকে বলেছিলাম কি মনে আছে তো, একটা মারও যেন মাটিতে না পড়ে। আর তখনই ক্ষিতীশবাবু বলে, এগোবেন না বলছি। তখনই দেবরূপার বাবা বলে, যখন আমাকে মেরেছিলে মনে ছিল না? ঠাস ঠাস করে কয়েক ঘা দিয়ে দেয় ক্ষিতীশকে। ক্ষিতীশ বাধ্য হয়ে ফোনটা বার করেছে আর ফোন করতে থাকে ভজনকে আর বলে, আমার শ্বশুরমশাই এসে আমার গায়ে হাত তুলছে, আমাকে মারছে, কিছু করবেন না? আর তখনই ফোনটা কেড়ে নেয় গীতা আর বলে, এই যে ভজন মিত্তির, কিছু একটা করুন, আপনার মক্কেলের গায়ে যে হাত উঠেছে আর দেবরূপার বাবাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে এই ক্ষিতীশ। এই ক্ষিতীশ আর দোয়েলের যদি শাস্তি দিতে না পারি তো আমার নামও গীতা না। ভজন বলে, তুই ওখানে কি করে পৌঁছালি? কি হলো বল, তুই ওখানে কি করে পৌঁছালি? আর তখনই গীতা বলে, আমি কি করে পৌঁছালাম মানে? আমি হেঁটে হেঁটে পৌঁছালাম। ভজন বলে, তোর না আজকে বিয়ে, তুই বিয়ের আসর ছেড়ে ওখানে গেছিস কি করতে? গীতা তখন বলে, আমাকে তো যেতেই হতো, যেখানে ক্রাইম থাকবে সেখানে গীতা থাকবে না সেটা তো হতে পারে না, সেখানে যে আমাকে থাকতেই হবে। এর মধ্যেই ভজন বলে, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস, বাড়াবাড়ির একটা সীমা থাকে আর তুই সেই সীমা পেরিয়ে গেছিস। গীতা তখন বলে, বাড়াবাড়ির আর কি দেখলেন, বাড়াবাড়ি তো করেছেন আপনারা, একটা মেয়েকে সমুদ্র পর্যন্ত ডেকে নিয়ে গিয়ে তাকে মারার চেষ্টা করেছিলেন, সে প্রায় মরেই গিয়েছিল, কিন্তু ভগবানও চায় সে বেঁচে থাকুক, তাই জন্যই সে বেঁচে ফিরে এসেছে সুস্থ হয়ে। ভজন তখন বলে, শোন, বাড়াবাড়ি করিস না, তোকে লাস্ট বারের মতন ওয়ার্নিং দিলাম। এর মধ্যেই গীতা বাড়ি ফিরে এসেছে। স্বস্তিক তখন বলে, গীতা সব ঠিক আছে তো? গীতা তখন বলে, হ্যাঁ ঠিক আছে। এর মধ্যেই স্বপ্নাদেবী বলে, তোকে বারবার করে বলছি যে এইসব ঝামেলার মধ্যে থাকিস না, তুই তো দেখছি আমাদের কোনো কথা শুনবি না, কেন এরকম করছিস বলতো? সব কিছু তো ঠিকই হয়ে গেছিল, বিয়ের দিন কেউ এইভাবে যায়? গীতা বলে, কিছু করার নেই মা, আমি যদি না যাই তাহলে অনেক অপরাধীরা খুব বার বেড়ে যাবে। এরপর অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে গীতা আর বলে, কি ভেবেছেন কোনো প্রমাণ জোগাড় করতে পারবো না? আপনি এমনি এমনি ছাড়া পেয়ে যাবেন? এত সহজে সেটা হতে পারে বলুন? আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি, এবারে তো আপনার শাস্তি পাওয়ার সময় চলে এসেছে। আর ওই যে ক্ষিতীশ বাবু, ওই কেসটা নিয়ে তো আপনি খুব উঠে পড়ে লেগেছেন। ক্ষিতীশ বাবুকে কি করে শাস্তি দেওয়াতে হয় তার সমস্ত প্রমাণ আমার কাছে চলে এসেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। আর আপনার সাথে আমার কথা বলতেও না ইচ্ছে করে না। আমার সব থেকে খারাপ লাগে আরও একটা বিষয়, আমার যে স্বামী, যাকে সব থেকে বেশি ভালোবাসি, যে সে হলো আপনার ছেলে। আপনাদের দুজনের শরীরেই একই রক্ত বইছে। যা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি প্রচণ্ড রেগে যায় গীতার উপরে।